मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। तुमको बुलाऊं, ये पल के बिछाऊं, कदम तुम जहाँ जहाँ रखो। जमी को आसमां बनाओ, सितारों से सजाओ, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाओ कि आरज़ू जगाओ, अगर तुम कहो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা একটা নিউজ পেলাম, সেটা নিয়ে একটা গুরুতর বক্তব্য আছে। আর সেটার লিঙ্ক আমি কিভাবে করলাম সেটা আগে বলবো। আর যেটা নিয়ে আমার বক্তব্য, যেটা নিয়ে এই লিঙ্কটা কোথা থেকে পেলাম সেটা নিয়ে যেমন আমার অনেক বড় একটা বক্তব্য রয়েছে, ঠিক তেমনি এই বিষয়টা নিয়েও আমার অনেক বড় একটা বক্তব্য আছে। তোমরা পাজলড হয়ে যেও না। এই যে স্ট্রাইক, 3টে স্ট্রাইক পড়েছে, কে দিয়েছে? মিনা দিয়েছে। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে বলছি, ঠিক আছে? আর এই বিষয়টা নিয়ে যা বলবো সেটা কোথা থেকে লিঙ্ক করলাম, সেটা কোথা থেকে আমি বুঝতে পারলাম, সেটা নিয়ে আগে বলবো, ঠিক আছে? তো প্রথমে এই যে মিনা যে একটা স্ট্রাইক দিয়েছে, একটা না, একটা চ্যানেলে 3টে স্ট্রাইক দিয়েছে একবারে চ্যানেলটাকে টার্মিনেট করে ফেলার জন্য। তো সেটার অবশ্যই যোগাযোগ ডিরেক্ট আমাদের কিমা দিদির দেওয়া একটা খবরের সাথে যুক্ত রয়েছে। কিমা দিদি হয়তো নিজেও জানে না, কিন্তু আমি জানি, আমি ভালো মতন জানি। তো কিমা দিদি কী সুখবর দিয়েছে সেটা নিয়ে প্রথমে বলি। কিমা দিদি সুখবর দিয়েছে যে ফোকলার সাথে মিনার মিল, একটা বোঝাপড়া হয়ে গেছে, মানে ওই মিল হয়ে গেছে, ঠিক আছে? তো বেশ ভালো কথা, খুবই ভালো কথা। এবং সেটা হওয়ার জন্যই মিনাকে নানান রকমভাবে বদনাম করার কোনো রকম কোনো, মানে কি বলবো, চেষ্টার ত্রুটি রাখেনি কে? ফোকলা। ফোকলা কোনো রকম ত্রুটি রাখেনি, চেষ্টার ত্রুটি রাখেনি তোমার হচ্ছে মিনাকে পুনরায় নিজের হাতের মুঠোয় আনার জন্য। এবার সেই চেষ্টাগুলো কি কি সেটা তো তোমরা সবাই জানো, আমার নতুন করে বলার দরকার নেই। চেষ্টা করার আগে, চেষ্টা আমরা তখন করব যখন হচ্ছে মানে কেউ আমাদেরকে ছেড়ে চলে যাবে, বা আমাদের তাতে কোনো দোষ থাকবে না, যে আমাদের ছেড়ে চলে গেছে বা আমাদের সঙ্গে যেই ক্ষতিটা হয়েছে তার জন্য আমাদের দোষ, মানে কি বলবো, থাকবে না, অথবা দোষ থাকলেও সেটা স্বীকার করব না। ধরো আমার ভুলে আমাকে কেউ ছেড়ে চলে গেছে, সেটা তো আমি স্বীকার করবই না। উপরন্তু তাকে আমার গ্রিপে আনার জন্য আমি যার পর নাই যেভাবে হোক, বাই হুক অর ক্রুক, ঠিক আছে, এইরকমভাবে আমি চেষ্টা করব যে তাকে আমি আমার আয়ত্তে আবার এনে ছাড়বো। তো এইরকমই একটা টক্সিক পার্সনের নাম হলো ফোকলা। ফোকলা হচ্ছে মারাত্মক পরিমাণে টক্সিক। এই ফোকলার সঙ্গে রিলেশনের থাকার কারণে মিনাকে কিন্তু কম কথা বলেনি, সবাই বলেছে আমাদের কিমা দিদি সেই লেভেলটা ক্রস করেছে, বহু পূর্বে ক্রস করেছে। যাই হোক, সেটা তার কন্ট্রোভার্সির পার্ট ছিল, সেটা সে কিভাবে করবে না করবে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আশ্চর্য তখনই লেগেছে যখন ফোকলা মিনার বিরুদ্ধে গিয়ে বেচুকে সাপোর্ট করার কথা বলে জেলে যাওয়ার কথা পর্যন্ত বলে দিয়েছে। তখন থেকে ফোকলার প্রতি আমাদের কিমা দিদির একটা অস্বাভাবিক টান আমরা সবাই নোটিশ করেছি, তাই না? সেটাও সে তার নিজের জায়গায় দাঁড়িয়ে ঠিক। কেন বলো তো? আমি কাউকে সাপোর্ট করছি, তার কার্যসিদ্ধি হওয়ার জন্য আমার যদি মানে শত্রুর বিষ পান করতে হয়, মানে শত্রুকে প্রশংসা করা মানে কি বলবো, কোনো প্রশংসার কোনো কাজ করেনি অথচ তাকে প্রশংসা করা, সেটা কিন্তু বিষ পানের সমান। কিমা দিদি সেটাই করেছে। কিমা দিদি বেচুর যাতে পুরো বিষয়টা লাইট হয়ে যায়, বেচুর যাতে ফেসে রয়েছে সেখান থেকে যাতে উদ্ধার পেয়ে যায়, ঠিক আছে, সেটা আরও বেশি স্মুথ, সেই রাস্তাটা আরও বেশি স্মুথ করার জন্য কিমা দিদি কিন্তু ফোকলার প্রশংসা করেছে, এবং ফোকলাকে প্রশংসা অর্থাৎ ফোকলাকে ভিকটিম হিসেবে আমাদের সামনে দেখানোর চেষ্টা করেছে। যে আহারে ফোকলার সঙ্গেও মিনা বিশ্বাসঘাতকতা করলো, ফোকলাকেও মিনা চিট করলো, ফোকলার সঙ্গেও বিট্রামি করলো, ফোকলার সঙ্গে আমরা আছি, ফোকলাকে যতক্ষণ পর্যন্ত না মিনার সাথে মিলিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চুপ হয়ে বসবো না,
তাই না? এরকমটা কিন্তু আমাদের কিমা দিদি খুব বলেছে, এটা কিন্তু আমি কোনো ইমাজিন করে কথা বলছি না, নিজের ভিডিওতেই বলেছে। তো সেখানে ফোকলার সঙ্গে মিনার পুনরায় প্যাচাপ, পুনরায় প্যাচাপ, সেটা তো কিমা দিদির কাছে অবশ্যই সুখবর হবে। হ্যাঁ, আমার কাছে না সুখবর না দুখবর, মানে না গুড নিউজ না ব্যাড নিউজ, ইয়ে তো হোনা হি থা, ये तो होना ही था, पर ये ना होता तो अच्छा होता। তোকে থ বলে দিচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। अगर ये ना होता तो अच्छा होता, बची कुची जो उसकी जिंदगी है ना वो तबाह हो गई, वो तबाह। শুনতে পেয়েছো? টিকটিকি টিকটিক করলো। কিন্তু মিনার খারাপ হওয়া বা ভালো হওয়া দিয়ে এই বেচুর যে সাপোর্টার ছিল, মানে কিমা দিদি, আমি কিমা দিদির কথাই বলছি, তার কিন্তু কোনো কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। যদি আসতো যেত তাহলে যেই ফোকলা মিনার বাঁচা কুচা পয়সা নিয়ে পগার পার হয়ে মিনাকে একা ছেড়ে দিয়ে চলে গেল, তারপরে ফিরে এসে যেই দেখলো মিনা ফোকলাকে আর পাত্তা দিচ্ছে না, তখন সেই ফোকলাই মিনার নামে নোংরা নোংরা কথা প্রতিহিংসার বশবর্তী হয়ে ডিরিঙ্ক করে তারপরে যেই সমস্ত কথাগুলো বলেছে, সেটা তোমাদের আমাদের কারোর জানার বাইরে নয়। আমি মানে কি বলবো, যতটুকু ফোকলাকে চিনেছি, এই যে ফোকলার যে কথোপকথন, যে ফোকলা যে মিনার বিপরীত পক্ষকে ফোন করে মিনার সম্পর্কে নোংরা নোংরা অ্যালিগেশনগুলো যে দিয়েছে, যেটা কিনা নিজের মুখে স্বীকার করেছে, সেই কথাগুলো আমাদের সম্মুখে কেন আসলো না? আমাদের সামনে ফোকলার কল রেকর্ডিং কেন আসলো না? কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে কিছু শর্ত। এটা আসবে, এটা পরবর্তী পর্যায়ে আসবে। তোমরা মানে কি বলবো, ওভার কনফিডেন্স দেখাবো না, এটা আমার মনে হয় যে পরবর্তী পর্যায়ে এদের তরফ থেকেই ওই রেকর্ডিংগুলো ফাঁস হবে। কখন বলো তো? যখন বেচুর ওপর থেকে সমস্ত এই যে আইনি আর কি যে ছাপগুলো, সেগুলো উঠে যাবে, সে 498 বলো, সে ডিভোর্স বলো, হ্যাঁ না তেনা, এই সমস্ত যে যখন উঠে যাবে, তখনই কিন্তু এই ফোকলা মিনার নামে বিপরীত পক্ষকে কি বলেছিল সেগুলি কিন্তু আস্তে আস্তে রিভিল হবে। এটা আমার মনে হয়, কারণ দীর্ঘদিন ধরে কন্ট্রোভার্সি করছি তো, এটা একটা অভিজ্ঞতা থেকে বলছি। এবার ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। নতবা বক দাদার সমস্ত কথা আমাদের সামনে চলে আসলো, তারপরে আরও যে সমস্ত রেকর্ডিং ছিল সব কিছু আমাদের সামনে চলে আসলো, ঠিক আছে, কিন্তু কোনটা আসলো না? ফোকলার কথা একমাত্র আসলো না। শুধু একটাই আমার কানে এসেছে, হয়তো এসেছে, আমি হয়তো জানি না, তোমরা একটুখানি জানিয়ে দিও আমাকে। একটাই শুনেছিলাম যে ফোকলা বলছে যে আমি জেলে যেতে পর্যন্ত প্রস্তুত, কিন্তু মিনার বিপক্ষে গিয়ে সাক্ষী দেব, ঠিক আছে, এই কথাটা বলেছিল। আর এইটুকু কথাই আমার কানে এসেছিল। এছাড়াও ম্যাটেরিয়াল কোথাও ছাড়া হয়েছিল কিনা সেটা ভিউয়ার্সরা, যারা কিনা সব জায়গায় ঘুরে বেড়ায় আর কি, দেখে, সবার চ্যানেল দেখে, তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। এইবার যেই ফোকলা কিনা মিনার এগেনস্টে এত নোংরা নোংরা অ্যালিগেশন দিয়েছে, যেটা কিনা সে আগেভাগে বলতে বসে গেছে, মধুচক্র চলে, মিনা যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে মধুচক্র চলে, এই রকম নোংরা অ্যালিগেশন যে দিতে পারে, তার সঙ্গে প্যাচ আপ করা তো বহুত দূর কি বাত, তাকে তো মানে কি করা উচিত? তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো যে আমি বলতে পারছি না, এটা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। যে তার জায়গায়, মিনার জায়গায় একটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষ যদি হতো, তার সম্পর্কে এই রকমের নোংরা অ্যালিগেশন যে আনছে, তার সঙ্গে প্যাচাপ তো বহুত দূর কি বাত, তাকে এমনভাবে তার শায়েস্তা করা হতো যাতে করে সে অন্য কোনো মহিলাদের সম্পর্কে এরকম কথা বলতে না পারে বা বলতে না পারতো। আর যদি মিনা এই সমস্ত কাজ করে থাকে, যার অ্যালিগেশন ফোকলা লাগিয়েছে মিনার উপরে, তাহলে ফোকলা কি করে মিনার মতন এই মধুচক্রে সামিল হওয়া একটা মেয়েকে কি করে নিজের কাছে ফেরত পাওয়ার জন্য এমন মরিয়া হয়ে উঠলো যে মিনার বিপক্ষ পার্টিকে গিয়ে বলল যে আমি দরকার হয় জেলে যাব। কারণ ওদের বিয়ের ব্যাপারটা কিন্তু ওরা ছাড়া এই বিষয়টা তো আর কেউ জানতো না। জানতো কি? হ্যাঁ, ওই বাংলাদেশের ক্রিয়েটার আরশ, সে হয়তো মানে সবই জানতো, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। প্রমাণটা কে তুলে দিল? প্রমাণটা তুলে দিল খোদ ফোকলা, ঠিক আছে, খোদ ফোকলা তুলে দিল। এই যে এই বিষয়টার সঙ্গে আজকে যেই আমরা ঘটনাটা শুনলাম, স্ট্রাইক, এটা কিভাবে ওতপ্রোতভাবে যুক্ত? কারণ এই স্ট্রাইকটা মিনা দেয়নি। বেশ কয়েকটা ভিডিও নেমেছে যেখানে কিনা মিনাকে কটাক্ষ করা হয়েছে, কিন্তু মিনা এই স্ট্রাইক দেয়নি, এটা আমার গাট ফিলিং বলছে, ঠিক আছে। কারণ আমি এই দুজনকে যত দূর চিনেছি, তাতে করে এইটুকু আমার কাছে ক্লিয়ার
আমি বলছি না কাউকে মানতে, আমার কাছে এটা ক্লিয়ার যে এই ধরনের কাজগুলো ফোকলা হ্যান্ডেল করে। ফোকলা হ্যান্ডেল করে অর্থাৎ ফোকলা করে। মিনা কখনো বলে না কাউকে স্ট্রাইক দেওয়ার কথা, মানে নিজে থেকে বলে না যে হ্যাঁ তুই স্ট্রাইক দে। আর যদিও মাথা খায়, যদি ফোকলা মাথা খায় যে হ্যাঁ একে স্ট্রাইক দেবো, এই বলছে সেই বলছে এই বলছে সেই বলছে, তখন কিন্তু ও বলে হ্যাঁ তাহলে ঠিক আছে দিয়ে দে। ফোকলা যে মিনার লাইফে একটা টক্সিক পার্সন, সেইটা আমাকে দিয়ে আমি বলছি। কিভাবে না, কোনো গোপন কথা বলছি না, কোনো গোপন কথা বলছি না। এই যে আসানসোলের যেই মেয়েটাকে আমার নামে আকথা কুকথা বলা হয়েছিল যে আমি ভিউজের জন্য সব করি, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাই, এই কথাগুলো কিন্তু মিনা লেখেনি, ওই মেয়েটাকে মেসেজে লেখেনি। মিনার মেসেঞ্জার পর্যন্ত এই ফোকলা হ্যান্ডেল করতো। ঠিক আছে, মিনা সেজে সবার সাথে কথা বলতো, ভালো বলতো খারাপ বলতো সেটা আমি বলছি না, কিন্তু মিনা সেজে ও কথা বলতো। যেইভাবে ওই মেয়েটার সঙ্গে 14 বার এক একটা লাইনে 2-3 বার করে দিভাই 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 বলা হয়েছে, মিনা অত দিভাই 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 করে না। মেয়েটার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে কনভিন্স করা হয়েছে, আর সেটা এই ফোকলাই করেছে। ঠিক আছে, এইবার মেয়েটা যখন বলেছে যে আমার সঙ্গে তো সুতোবাদীর কথা হয়েছে, তখন গিয়ে এ কি বলেছে যে আর বলো না, সবাই মাথায় কাঁঠাল ভেঙে খায়, ভিউজ কামানোর নেশা, মানে আমার সম্পর্কে বলেছে। হ্যাঁ, মানে আমাকে যেইগুলো বলেছে আমি সেইগুলো হয়তো বলিনি বা সেইগুলো হয়তো দিইনি, সেই কারণের জন্য। কারণ আমার মাথায় একটা জিনিস পরিষ্কার ছিল যে আমি একজনের জন্য আরেকজনকে ফাঁসাতে চাই না, এটা আমার কাছে পুরো ক্লিয়ার কথা। আমি মিনাও খারাপ কাজ করেছে, আবার ওদিকে আসানসোলের মেয়েটাও খারাপ কাজ করেছে, তাই আমি একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে ফাঁসাতে পারবো না। তখন ওরা পুরো লিগালি বিষয়টাতে ঢুকে গেছিল, তার জন্য আমি ওই মেয়েটার কোনো কিছু মিনাকে দিইনি, ইভেন আমি ক্যামেরাতেও দেখাইনি, মানে ভিডিওতেও দেখাইনি, কারণ ওই মেয়েটারও একটা প্রাইভেসির ব্যাপার আছে। তারপরে তো ওই মেয়েটির প্রাইভেসি কেন, প্রাইভেট পার্ট নিয়েও বিক্রি করে দেওয়া হলো, সে ব্যাপারটা আলাদা। তো এটা আমি করিনি বলে ওই ফোকলা কি করেছিল, ওই মেয়েটাকে কনভিন্স করার চেষ্টা করেছিল এবং আমার নামে খারাপ কথা বলেছিল। তো এটা কিন্তু মিনা করেনি, এটা কিন্তু ফোকলা করেছিল। যখন আমার কাছে ওই স্ক্রিনশটগুলো আসে যে এই দেখো তোমার নামে এই ধরনের কথা বলছে, আমি যখন মিনাকে প্রচণ্ড পরিমাণে আমার খুব কষ্ট হচ্ছিল, মেসেজ করেছি প্রথমে রাত্রেবেলা, তারপরে গিয়ে ফোনে হয়তো কথা বলেছিলাম, তখন মিনা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে একটা জায়গায় বলে দিয়েছিল, ওদি ভাই ওইগুলো কিন্তু আমি করিনি, ওইগুলো কিন্তু আমি করিনি। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম তাহলে কে করেছিল, তখন পুরো পরিষ্কার যে কে করেছিল। এছাড়াও একবার সোশ্যাল মিডিয়াতে একটা কমিউনিটি পোস্ট মিনার চ্যানেল থেকে আসে, যেখানে কিনা এরকম দুর্নাম করা হয়। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা সাপোর্ট করে তাদেরকে নিয়ে দুর্নাম করা হয়। পরবর্তী পর্যায়ে আরও একটা কমিউনিটি পোস্ট দিয়ে সরি বলে, সেটা কে বলে, সেটা মিনা বলে, কিন্তু প্রথমবার যে কটাক্ষ করা হয় সেটা কিন্তু মিনা করেনি, সেটা ফোকলা করেছিল। ইভেন আজ পর্যন্ত ওই আরসের চ্যানেলে বলো এই যে স্ট্রাইক, সেটাও কিন্তু এই ফোকলাই দিয়েছিল। যদিও বা বলবো যে সেই সময়টাতে কিছু কিছু চ্যানেল ডিজার্ভ করতো, কিছু চ্যানেল ডিজার্ভ করতো স্ট্রাইক দেওয়া। কেন বলো তো, কারণ কারো ভিডিও ক্লিপ নিয়ে, কারোর ছবি নিয়ে তুমি তাকে প্রমাণ ছাড়া নানান রকম অ্যালিগেশনে জর্জরিত করে দিচ্ছ, তাও আবার তার চারিত্রিক দিক থেকে, তাহলে সেই দিকগুলো আটকানোর জন্য একটা স্ট্রাইক দুটো স্ট্রাইক ডিজার্ভ করতো তারা। ঠিক আছে, তো সেই সময়টা তো চলে গেছে, বেচারা আরসের চ্যানেলটাই নেই, ওর চ্যানেলটাই নেই। আর বর্তমানে ও যেইভাবে ভিডিও করছে সেটা একেবারে খুবই ভালো ভিডিও করছে। তোমরা ভাবো, সবচেয়ে যদি জঘন্য কেউ কথা বলে থাকে ফোকলাকে নিয়ে, আমি যদি বলি যে আমার কথা যদি ঠিক হয় যে ফোকলাই স্ট্রাইকগুলো দিয়েছে, তাহলে এই ফোকলাকে নিয়ে সবচেয়ে জঘন্য কথা যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে, এক বলেছে আরস বলেছে, আর বলেছে কে, ঢেপসি, আর কে বলেছে ঢেপসি। এই দুজন জঘন্য থেকে জঘন্য কথা বলেছে। ঠিক আছে, কোনো প্রমাণ ছাড়া নোংরা থেকে নোংরা কথা বলেছে, যেটা কিনা ফোকলা নিজেও জানে যে ফোকলাকে তার বোনের সঙ্গে শুইয়ে দিয়েছে এই ঢেপসি। আর বর্তমানে ফোকলার ছবি ব্যবহার করছে কে, ঢেপসি। বুঝতে পারছো? তার মানে ফোকলা যে আমার সঙ্গে যে শেয়ার করেছিল যে ওর কতটা খারাপ লাগছে ওর সঙ্গে ওর বোনকে শুইয়ে দেওয়া হয়েছে, তাহলে সেগুলো সম্পূর্ণ ফালতু, ওর বেশ মজাই লেগেছে শুনতে।
হ্যাঁ, ফোকলার বেশ মজাই লেগেছে শুনতে। নতবা এত বড় একটা জঘন্য কথা বলার পরে কি করে ঢেপসি ফোকলার আসল ছবি ব্যবহার, মানে ছবি ব্যবহার করছে, কি করে ব্যবহার করছে? ফোকলার যদি সায় না থাকে বা ফোকলার সঙ্গে যদি বোঝাপড়া না হয়ে থাকে, নোংরা ক্যারেক্টারের টক্সিক ছেলে একটা, টক্সিক মানুষ একটা, টক্সিক অমানুষ একটা কি করে ব্যবহার করতে দেয়? আর যাকে স্ট্রাইক দিয়েছে সে নাকি কোনো রকম কোনো খারাপ কথা মিনাকে নিয়ে বলেনি, যদিও বা আমি সেই সম্পর্কে অবগত নই, আমি দেখিনি কোনো সময় তার ভিডিও, সেই কারণে আমি বলতে পারলাম না যে স্ট্রাইক দিয়ে ভালো করেছে না খারাপ করেছে, আমি বলতে পারলাম না। তবে হ্যাঁ, কাউকে ওয়ার্ন করার জন্য সে প্রথমে মুখে বলা, তারপরে যদি সে না শোনে তাহলে একটা স্ট্রাইক দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া, তাই বলে 3টে স্ট্রাইক দিয়ে পুরোপুরি চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া, পুরোপুরি উড়িয়ে দেওয়া। তো যাই হোক, এটা বড্ড ঠিক কথা যে মিনার ফেস ভ্যালুটা তৈরি করেছে তার ননদের দয়ায়, মানে তার বায়োলজিক্যাল ননদের দয়ায়। এইবার মিনা এতটা হিংস্র নয়, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি মিনা এতটা হিংস্র নয়। আর ওই স্ট্রাইক দেওয়ার ব্যাপারে ও অত অবগতও নয়। ওদিকে কিমা দিদি আগের দিন বলল যে ফোকলার সাথে মিনার মিল হয়ে গেছে, পরের দিন শুনলাম যে 3টে স্ট্রাইক পড়েছে একজনের চ্যানেলে, মিনার চ্যানেল থেকে। এখান থেকে পুরোটাই পরিষ্কার যে মিনার সাথে ওই ফোকলার আবারও প্যাচআপ হয়েছে। ভেরি গুড। ওই লাখ 2 টাকা নিয়েছে না ফোকলা, লাখ 2 টাকা একদম ক্যাশ নিয়েছে, ওটা নিয়ে কি আর পুষিয়েছে? এবার সোনার ডিম পাড়া হাঁসকে নিজের আয়তায় পুষবে। কারণ গতর খাটিয়ে খাওয়ার মতন টেন্ডেন্সি ওই ফোকলার আর নেই। আগে একটা সময় ছিল, এখন আর নেই গতর খাটিয়ে যে খাবে। তার থেকে ওই যে চ্যানেলের পিএ হবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে, আর বসে বসে মজা লুটবে, টাকায় অ্যাশ করবে। এই কারণে মধুচক্রে লিপ্ত মিনাকে পাওয়ার জন্য একদম সাম দাম দান ভেদ সব নিয়ম আর কি অ্যাপ্লাই করে ফেলেছে, সব কিছু অ্যাপ্লাই করে ফেলেছে। ভালো করে যখন হয়নি, তার টাকা লুট করে চলে গেছে, তারপরে তাকে বদনাম করার জন্য কোনো রকম কোনো খামতি ছাড়েনি, কোনো কমতিও করেনি, তাই না? তো হ্যাঁ, এইরকম একটা মানুষের সঙ্গে থাকলে খুব তো ভালো হবেই। তার শুভারম্ভ হয়েও গেছে। যারা সোশ্যাল মিডিয়াতে মিনার সাপোর্টে প্রচুর ভিডিও করেছে তারাই এখন মিনাকে ধিক্কার জানাচ্ছে। তো ওর চ্যানেলের না, ওর জীবনের ওম সোয়াহা পার্ট শুরু হয়ে গেছে। এরপরে মিনা না, মানে কি বলবো, জলে ঝাঁপ দিয়ে তার শরীরের আগুন নেভাতে পারবে। এই আগুন ফিজিক্যাল নিডসের কথা আমি বলছি না, মানে কেউ আগুন ধরিয়ে দিয়েছে গায়ে, আমি সেই আগুনের কথা বলছি না। হচ্ছে তোমার পুড়ে গেলে মলম লাগাতে পারবে, কিচ্ছু করতে পারবে না। ওই আগুনে ওকে সারা জীবন জ্বলতে হবে। ফোকলার মতন টক্সিক মানুষের সাথে মিনা যদি পুনরায় জড়িয়ে গিয়ে আবার প্যাচআপ করে থাকে, বিভৎস দুঃখ ওর কপালে অপেক্ষা করছে, ওর জীবনের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ওয়েলকাম জানাচ্ছে ওকে। আমি নিজে বুঝতে পারছি যে একটা মানুষ নোংরা, আমি কি করে তার সাথে আবার যাই? কেন? আমি কি লুলা ল্যাংড়া? আরে লুলা ল্যাংড়ারাও নিজের ভালোটা বোঝে। তো যাই হোক, এই নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। যেটুকু আমি জানি আর যেটুকু চিনি সেখান থেকে বললাম। মিনা স্ট্রাইকগুলো দেয়নি। এবার আমি ওভার কনফিডেন্স দেখাচ্ছি না, যতটুকু আমি জানি তার পারপাসে বললাম। মিনা এই কাজ করতে পারে না। এইবার আমার কথাই শেষ কথা, সেটা কখনোই না, তার বাইরে গিয়েও অনেক কিছু হতে পারে। দাঁড়াও বলছি। তো এই গেল স্ট্রাইক নিয়ে আমার কিছু কথা। এইবার আমি কিমা দিদিকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলবো। আমাদের সবার ভালো লাগে যদি আমাদেরকে প্রশংসা করে বা আমাদের ভালো চেয়ে কেউ ভিডিও করে, ঠিক আছে? আবার আমরা মানুষ তো, যতই আমরা বলি যে ইগনোর করব বা ইগনোর করিও, অবশ্যই ইগনোর করি, ইগনোর না করলে টিকে থাকতে পারতাম না। আবার যখন কেউ আমাদেরকে নিয়ে খারাপ কথা বলে তখন খারাপটাও লাগে, যদি দেখি তাহলে খারাপটাও লাগে। তবে হ্যাঁ, এখন ইগনোর করতে শিখে গেছি। আমি গতকালকে কিমা দিদির একটা ভিডিও দেখলাম, যেখানে কিমা দিদি সুপ্রিম করে খুব কয়েকটা কথা বলেছে, এবং সেটা কাকে বলেছে, সেটা মানে রিমকে বলেছে। এবার রিমকে ডাইরেক্ট বলেছে আমাকে উদ্দেশ্য করে। রিম একটা ভিডিও বানিয়েছে যেখানে দালাল শব্দটা উচ্চারণ করে কাউকে ইঙ্গিত করে কিছু বলেছে। এইবার সেটা সম্পূর্ণ রিমের পার্সোনাল বিষয়। রিম কাকে সামনে রেখে কাকে বলবে, ঠিক আছে,
তারপরে কাকে উদ্দেশ্য করে ইনডাইরেক্টলি কিছু বলবে বা কাকে কাকে উদ্দেশ্য করে ডাইরেক্ট কিছু বলবে সেটা সম্পূর্ণই ওর পার্সোনাল বিষয়। এইবার সেখানে যদি আমাকে ইঙ্গিত করা হয়, মানে আমাকে মাঝখানে রেখে অন্য কাউকে কিছু বোঝানো হচ্ছে, যেটা কিনা বহুবার আমরা সবাই করি, কম বেশি আমরা সবাই করি। আর রিমের মেন চ্যানেলটাই দাঁড়ানো এই করেই, আমাকে মাঝখানে রেখে, কখনো না, সবসময় আমাকে মাঝখানে রেখেছে অন্য কাউকে সাপোর্ট করে আমাকে নেগেটিভভাবে শো করার জন্য। ঠিক আছে, মানে আমি যেই জিনিসগুলো বলেছি সেগুলোকে ও ঘুরিয়ে ওর মতন করে বলেছে, সেটা ওর কন্টেন্টের পার্ট ছিল। এখন নাকি আমাকে মাঝখানে রেখে ওই দালাল শব্দটা নিয়ে কোনো নাড়াচাড়া করেছে। ঠিক আছে, এবার সেটা নিয়ে কিমা দিদি কিছু কথা বলেছে। হ্যাঁ, তুই একে ভুলে গেছিস, তুই বহিনকে দেখতে গিয়ে, মানে আমার কথা, তুই সুকে দেখতে গিয়ে, মানে সুকে নিয়ে বলতে গিয়ে, সুয়ের সাপোর্টে কথা বলতে গিয়ে তুই কাকে মানে কি বলবো দূর করেছিস বা কাকে কটাক্ষ করেছিস, এরকম সামথিং কিছু বলেছে। ঠিক আছে, এবার আমি রিমের ভিডিওটাও দেখেছি, আমি কিমা দিদির ভিডিও দেখেই তো আনসার ব্যাক করছি। সেটা হচ্ছে আমাদের কিমা দিদি পুরনো কথা রিমকে মনে করাচ্ছে। ভুলে যাস না, তোকে কিন্তু এই যে 49 বলে বলে উদ্ধার করে দিয়েছে। মানে আমার কথা, মানে ওই বলে না হাই লেভেলের, সেই লেভেলের ইনসিকিউরিটি, সেখান থেকে এই সমস্ত বিহেভগুলো আমাদের কিমা দিদি করে বেড়াচ্ছে, যেটা কিনা একদম এক্সপেক্টেড নয় কিমা দিদির কাছ থেকে। কিমা দিদি হচ্ছে এখানটায়, মানে কি বলবো, এই আমার থেকে বড়, রিমের থেকে ডেফিনেটলি বড়। ঠিক আছে, তো বড় মানুষের এজে যাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাদের কাছ থেকে এই রকমের সিলি আচরণ কিন্তু মানে আশা করা যায় না, আর মেনেও নেওয়া যায় না, তাই না? তো কিমা দিদি বলছে আমিও রিমকে 49 বলে বলে একসার করে দিয়েছি। তো যাই হোক, সেটা সবাই জানে, এটা নতুন কিছু নয়। কে বলেনি যেই ম্যাডাম কিনা এই রিমের জন্য আর কি রিমকে খুব সাপোর্ট করেছে, রিমকে বাঁচিয়েছে অনেক জায়গা থেকে, রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুম পাড়িয়েছে রিমকে, এরকম কথা বলেছিল যে রিম নাকি ফোন করে ম্যাডামকে জানিয়েছে, ম্যাডাম আমি এখন রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারি। তো যাই হোক, রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমাতে পারে খুব কম সংখ্যক মানুষ। ঠিক আছে, তো যিনি কিনা যে ম্যাডাম কিনা রিমকে এত সাপোর্ট করেছিলেন, তিনি খোদ নিজে বলেছেন পরবর্তী পর্যায়ে গিয়ে, লজ্জা করে না পরপুরুষের কাছ থেকে 49 টাকা 49 রুপিস নিস তুই? এই এছাড়াও আরও অনেক কথা বলেছে, আমি 49 কথাটার বললাম। তা কিমা দিদি, ম্যাডামের সম্পর্কে তোমার কি কিছু বলার আছে? মানে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর আমি যদি রিমকে কিছু বলে থাকি না, তাহলে সেটা ওই টিট ফর ট্যাট, তাকে পার্সোনালি অ্যাটাক করার জন্য নয়। আর পার্সোনালি অ্যাটাক তো আমি করিনি। 49 যদিও বা এই ক্ল্যারিফিকেশন দেওয়াটা একদম বেমতলব, তারপরেও বলছি, কেন বলছি সেটাও আমি বলছি যে কেন এই ক্ল্যারিফিকেশনটা দিচ্ছি। তো এই 49-এর বিষয়টা তো আমি জানতাম না, আমার তো জানার কথা নয়। যে বা যারা না, যেই সামনে এনেছে সে কে সেটা তোমাদের সবার ভালো মতন জানা। এইবার আমরা কি করি, আমরা প্রত্যেকেই এটা করেছি, ছেলে মানুষের মতন, বোকার মতন আমরা এটা প্রত্যেকে করেছি। যার যেটা দুর্বল পয়েন্ট সেটা ধরে এমন টেপা টিপেছি, সেই পয়েন্টটাই তার স্ট্রং করে দিয়েছি। যেমন আমাকে বাচ্চা নিয়ে কিমা দিদি কম বলনি, বাজা কম বলনি, তারপরেও কিন্তু আমি তোমাকে মন থেকে, যেদিন থেকে ডেকেছি মন থেকেই কিমা দিদি ডেকেছি, যে ঠিক আছে চলো, আমাকে একটা বলেছে আমি আরেকটা বলেছি, মিটে গেছে। কিন্তু তুমি সেটা বলে রিমকে কি মনে করানোর চেষ্টা করছো? ও কি বাচ্চা? ও কি কচি খুকি? তুমি যে মনে করানোর চেষ্টা করছো, তুমি ওর ট্রিগার পয়েন্টে চাপ দিচ্ছ, আমার মনে হয় না কোনো লাভ হবে বলে মনে হয় না। তাই এই রকমের ছেলে মানুষগুলো খেলো আচরণগুলো করো না, বুঝতে পেরেছো? একাধারে বলছো যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এক হয়ে থাকতে হবে, আবার আরেক ধারে গিয়ে কেউ যদি তার নিজের ইন্ডিভিজুয়াল মতামত প্রকাশ করতে যায় বা চায়, তাকে টেনে হিচড়ে নিচে নামানো, এই স্বভাবটা কবে ত্যাগ করবে বলো তো? এই স্বভাবটা কাদের লক্ষণ জানো তো? ইনসিকিউরিটিওয়ালা পার্সনদের, তাই তো বলে ইনসিকিওর পার্সন। ইয়েস, ইনসিকিওর পার্সনদের এটা বিশেষত্ব, যে তারা কাউকে ইন্ডিভিজুয়াল, আরে ও তো দলছুট হয়ে গেল, আরে ও তো ঠিক চলছে, ওর কথাবার্তা তো ভিউয়ার্সরা একদম পজিটিভ ওয়েতে নিচ্ছে, তখনই এই ইনসিকিওর পার্সনদের না ইনসিকিউরিটি শুরু হয়ে যায়। তুমি তাদের খাতায় নাম লিখিও না। রিম যদি একটা শব্দের বিশ্লেষণ যুক্তি দিয়ে তার ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে পারে, তাহলে সে সেটা করবে। তার জন্য
ও কাকে ব্যাকে কি বলেছে বা ওকে কে কি বলেছে পেছনে অতীতে, সেটা তো সামনে এনে তুলে ধরার প্রয়োজন নেই। ভুলে যাস না তোকে এই বলেছে, এটা তো ছেলে মানুষই, বোকামি। ও ভুলে গেছে, ওর কি মাথায় কোথাও আমি বাড়ি মেরে এসেছি যে ও ভুলে গেছে? আশ্চর্য, এই সমস্ত খেলো আচরণ কেন করছো, কেন করছো? এবার ক্ল্যারিফিকেশনটা কেন দিচ্ছি বলছি। আমি এই ইউটিউবের মানে কি বলবো 3.5 বছর হয়ে গেল, বা বলতে পারো 4 বছরই কাটিয়েছি। হ্যাঁ বাবা, অনেক দিন। তো এখানটায় আমি একটা জিনিস খুব ভালো করে শিখেছি, নিজের মতন করে চলতে চাইলে চারপাশে তোমার বন্ধুরূপী যেই মানুষগুলো আছে না, তাদের গায়ে আগুন সবার আগে ধরে। ইনভিজিবল আগুন, অদৃশ্য আগুন, সবার আগে তাদের গায়ে, তাদের আত্মায় আগুন ধরে যায়। কেউ যদি দলছুট হয়ে, এখানে দলটাও কিন্তু ইনভিজিবল, লোকে বলে আমি কারো দলে নেই, আমি কোনো দলে নেই। এটা আজকে যদি রিম যদি দলে না থাকতো, যদি কোনো দলে না থাকতো, মেন্টালি নয়, মানে কি বলবো, এই আরে কি বলো না, কলিগালি মানে কলিগ, এইভাবেও একটা দল হয়ে যায় যেখানে কিনা আমরা বুঝতে পারি সব, মুখ খুলতে পারি না, কারণ একটা দায়বদ্ধতা কাজ করে। ঠিক আছে, তো এটা যদি না থাকতো, এই এই কারণের জন্য আমরা যখনই কেউ এই যে বলছিলাম যে হ্যাঁ দলছুট হয়ে যদি নিজের মতামতটা নিজের মতন করে, নিজের বিবেক যেটা বলছে সেইভাবে যদি রাখতে যাই না, তখনই চারিদিকের মানুষের মনে আগুন লেগে যায়। এই যে রিমের সঙ্গে আমার যে আন্ডারস্ট্যান্ডিং অনেক দিন হয়ে গেল তো, তাই না? প্রথম থেকে বহু মানুষ চেষ্টা করছে পুরনো জিনিসগুলোকে তুলে তুলে এনে আমাদেরকে রিমাইন্ড করানোর জন্য, আমাকে ওকে রিমাইন্ডার দিচ্ছে। ঠিক আছে, তো আমার তরফ থেকে আমি পুরো ব্লক করে দিয়েছি। অতীতে যা ঘটে গেছে ঘটে গেছে, ইভেন প্রেজেন্টেও যদি আমাকে কটাক্ষ করে রিম কোনো কথা বলে না, যেরকম কিনা কিমা দিদি এর আগের দিন বলেছিল যে আমি এই বলেছিলাম, আমি কিন্তু ঠিক এখন যেইভাবে কথা বলছি আমি ঠিক সেইভাবে বলবো। কারণ কারোর কথায় যদি আমি উত্তেজিত হই তাহলে আমার মেন্টাল পিস নষ্ট হবে। কেন আমি মেন্টাল পিস নষ্ট করব? কারোর জন্য কেউ আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে অকারণে, তার জন্য আমি আমার মেন্টাল পিস কিসের জন্য নষ্ট করব, তাই না? তো সেই কারণের জন্য আমার কাছে এখন আর ম্যাটার করে না। কিন্তু হ্যাঁ, দেখে ভালো লাগে, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে ভালো লাগে, কেউ যদি নিজের মতামতটাকে নিরপেক্ষভাবে রাখে তাহলে সেটা দেখে ভালো লাগে, এছাড়া আর কিছুই না। তো আর রিমকেও একটা কথা বলবো, বারবার তোর এই কথাটা বলার প্রয়োজন পড়ে না যে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি মানে কি গলাগলি করছি, না, এটা বলার প্রয়োজন পড়ে না। কেন তুই এই কথাটা বারবার বলে একটা কিছু প্রমাণ করার চেষ্টা করিস? প্রয়োজন নেই তো। তুই বললেই যে মানুষে বিশ্বাস করবে এরকমটা না, ঠিক আছে? তুই বললেই মানুষে বিশ্বাস করবে এরকমটা না, বরঞ্চ তুই এই কথাটা বারবার বলে হয়তো আমার মনে একটা কিছু তুই তৈরি করছিস, যে আমি আমি মনে মনে ভাবছি আরে হ্যাঁ জানি তো যে গলাগুলি না, তাহলে এই কথাটা বারবার কেন ওকে বলতে হচ্ছে, কেন বারবার বলতে হচ্ছে? একটুখানি ভেবে দেখিস যে আমি কথাটা যে বললাম। আর কিমা দিদির উদ্দেশ্যে একটা কথা বলি, আমি 49 কথাটা অন্যের কাছ থেকে জেনে নিয়ে তারপরে কিন্তু বলেছিলাম, আর সেই জানাটা কিন্তু আমার পার্সোনালি নয়, সবাই জানে, সবাই জানে, ঠিক আছে, 49-এর বিষয়টা। কিন্তু তুমি এমন একটা কথা বলেছিলে রিমের একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে, যেটা কিনা ওই বাচ্চার স্কুলে যাবে এইরকম একটা বিষয় নিয়ে রিম যখন প্রতিবাদ করেছিল, যেই ভিডিওটা কিনা ওকে প্রাইভেট করতে তোমরা বাধ্য করেছিলে, সেই ভিডিওর পরিবর্তে তুমি একটা লাইভ নামিয়েছিলে যেখানে কিনা তুমি কিছু না বলেও রিমকে উলঙ্গ করে দিয়েছিলে, কিছু না বলেও রিমকে উলঙ্গ করে দিয়েছিলে। তারপরেও কিন্তু ও তোমার বিরুদ্ধে একটা মুখ খোলেনি। কেন বলো তো? মেবি দায়বদ্ধতা, মেবি দায়বদ্ধতা। তাই আমার পিছনে আমি কি মানে ওর অতীতে, আমাদের অতীতে আমি ওকে কি বলেছি সেটা তোমাকে রিমাইন্ডার দিয়ে ওকে সেফ বা ওকে নিজেদের আয়ত্তে রাখতে হবে না। যার দলছুট হওয়ার সে এমনিই দলছুট হবে। হ্যাঁ, হয়তো তোমাদের সাথে ঝগড়া করবে না, হয়তো মুখে মুখ লাগবে না, কিন্তু ও যেইভাবে ভিডিও করছে, ওর কমেন্ট বক্সটা দেখো, ওকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আর সবার উপরে ভিউয়ার্স, তার উপরে কেউ না, আর তার পাশেও কেউ না, তার চারপাশেও কেউ না, সবার আগে ভিউয়ার্সদের মন জয় করা আমাদের ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্য। ঠিক আছে, তারপরে কে কি কে এসে, হ্যাঁ ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।